দেখা না দিলে বন্ধু কথা কইও না। তাই ভাই, এই দেখা না দিলে কথা কইও না বন্ধুরা অনেকেই এখন দেশের বাইরে আছে, বর্ডার পার হয়ে চলে গেছে। তাই তারা যদি একটা হরতালের ডাক দিয়ে থাকে, এতে হতাশ হওয়ার কি আছে? ভাই দেখা তো আগে দিতে দেন, তারপরে না কথা কইতে দিবেন। 1974 সালে শেখ মুজিবুর রহমান তার দেহ ত্যাগ করলো, তার কন্যা শেখ হাসিনা তার স্বামী ত্যাগ করলো। তারপরে আপনি দেখেন তার কন্যা পুতুল, সে স্বামী ত্যাগ করলো। তার পুত্র জয়, সে তার স্ত্রী ক্যাস্টিনা তাকে ত্যাগ করলো। সর্বশেষ 24-এ শেখ হাসিনা দেশ ত্যাগ করলো। ভাই, আমাদের এটা বোঝা উচিত, এরকম একটা ত্যাগী দল বাংলাদেশের ইতিহাসে আরো আছে কিনা। দেন এই 16 বছরে 17 বছরে কিন্তু বিএনপির আন্দোলন সফল না হওয়ার পিছনে কিন্তু একমাত্র দায়ী হচ্ছে ভারতপন্থী কিছু বিএনপির নেতা। এদের কারণে কিন্তু এই আন্দোলন সফল হয় নাই। কারণ যেগুলো বিএনপির ভারত বিদ্বেষী নেতা ছিল তাদেরকে হয় হাসিনা ফাঁসি দিয়েছে, আর না হলে গুম মনির করে ভাই ফেলাইছে। এবং সম্মানিত আলোচক বিন্দু, সালাম আলাইকুম। আমি বলতে যাচ্ছি আওয়ামী লীগের এই যে কর্মসূচির মতো দুঃসাহস, এটা তৈরি, মানে এটার জন্য আমরাই যে আমাদের রাজনৈতিক দলগুলোই মূলত এর জন্য দায়ী। কারণ হচ্ছে যে আপনার 5ই আগস্টের পরে আপনার এক এক দলের পিছনে লেগে আছে নানা রকম প্রতিযোগিতামূলক কথাবার্তা এবং কেউ ক্ষমতা যাওয়ার প্রতিযোগিতা, এবং কি কেউ আপনার ক্ষমতার মানে না যাওয়ার হায় আফসোস গুলোর জন্যই আজকে এই কর্মসূচি গুলো আজকে প্রকাশ পাচ্ছে, যেটা আমরা কখনোই আশা করিনি যে এত গণহত্যা, এত কিছুর পর এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে, বা এই ধরনের একটা খুনি রাজনৈতিক দল এভাবে সামান্য 5 মাস পরে আপনার কর্মসূচি ঘোষণা করবে। আমি এই ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম। মনির ভাই, আপনি মেজর আফসারি ভাইকে প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে, ওনার মূল বক্তব্যটাই উনি বিএনপির গঠনমূলক বা অ্যানালাইসিস করে ও বক্তব্য দিচ্ছে। এটাই হচ্ছে যে আমাদের প্রবলেম, যে আমরা আওয়ামী লীগের ব্যাপারে আমরা একে অন্যের পিছনে লেগে থাকার জন্যই কথাগুলো বলেছি। আমি আফসারি ভাইকে প্রশ্ন করব, বিএনপির কাঁধে ঈদের পরের আন্দোলনের উপর ভর করেই আপনারা ভোটের অধিকার চেয়েছেন, এবং আপনারা 16 বছর বিএনপির কাঁধে ভর করে চলার চেষ্টা করেছেন। হয়তো কোনো না কোনো ভাবে সফল হয় নাই এই দলটা, কিন্তু তাদের আন্দোলনের ত্যাগকে তো আপনি ছোট করে দেখতে পারেন না। বা যারা ভোট বাহিনী আছে, যারা এগুলো নিয়ে কথা বলে, তারা তো আন্দোলনের ত্যাগকে ছোট করে দেখবেন না। সফলতা সবাই হয় না, কেউ চেষ্টা করে হয়, কেউ হয় না। কিন্তু এই সফলতাকে আপনাকে ক্রিটিসাইজ মূলক কথা বলার কোনো অর্থই আসে না। আমি চাঁদাবাজির ব্যাপারে বলি, অবশ্যই বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে, এমনটা না হচ্ছে না, কিন্তু প্রত্যেকটা ব্যাপারে বিএনপি কে জড়ানো হচ্ছে। এখন সরকার, আমার প্রশ্নটা আফসারি ভাই, আপনি আবারও প্রশ্নটার উত্তর দিবেন আরেকটার, যে সরকারে কি বিএনপি আছে? বিএনপির হাইকমান্ড থেকে বারবার বলা হচ্ছে পুলিশে ধরিয়ে দিন, গণপিটুনি দিন, এই করুন সেই করুন। তারপরেও কেন বিএনপি কে জড়িয়ে এইভাবে চাঁদাবাজির এই অপপ্রচার গুলো চালানো হচ্ছে? এটা কি ভোট বাহিনীর কাজ নয়? আমার কাছে তো মনে হচ্ছে যে আমরা আমাদের কুন্দলের কারণে এই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করছি। আপনি দেখেন আজকে জামাতের একটা মিছিলে আপনি কৃষক লীগের স্লোগান দেওয়া হচ্ছে। এটা কি পুনর্বাসনের মধ্যে পড়ে না? আপনি একজন মাথায় টুপি দিল, একজন নামাজ পড়লো, সেটা নিয়ে ভোট বাহিনী সমালোচনা করছে। এটা কোন ধরনের রাজনীতির খেলা বাংলাদেশে চলছে? মনির ভাই, আমি জেল ষড়যন্ত্র নিয়ে একটু বলি। জেল ষড়যন্ত্র দেখেন, জেল থেকে তারা ষড়যন্ত্র করছে। অতীতে দেখেন এই জেলখানায়, আপনার এই জেলখানা থেকে যখন আসামি ধরে নিয়ে আসতো বিএনপি জামাতের লোকজনকে, তারা দাঁড়িয়ে থাকতে পারতো না, তাদেরকে ধরে ধরে নিয়ে আপনার নিয়ে আসতো। ওরা কথা বলা তো দূরের কথা, স্লোগান দেওয়া তো দূরের কথা, কিংবা টিস্যুতে মেসেজ পৌঁছানো তো দূরের কথা। কিন্তু আজকে এই লোকগুলাকে জামাই আদর করে নিয়ে আসা হচ্ছে, ওরা কলম নিয়ে টিস্যুর মধ্যে তাদের তথ্য, ষড়যন্ত্র এগুলো লিখে দেওয়া হচ্ছে। এই জন্য এই সরকার, বর্তমান সরকারকে আমি দায়ী করব। এবং ফেব্রুয়ারিতে এই আন্দোলনে যদি কোনো আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে সফলতা বা রাস্তা নামে, এই জন্য এই সরকার সম্পূর্ণরূপে দায়ী। এই সরকারকে এইসব ব্যাপারে কঠোর মানে উদ্যোগ নিতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ মনির ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ মনির ভাই সহ শ্রদ্ধাভাজন আলোচকদের আমার সালাম, আসসালামু আলাইকুম। মনির ভাই, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি তাদের মধ্যে হচ্ছে আওয়ামী লীগের যে হরতালের ডাক দিছে 18 ফেব্রুয়ারি, আজকে 31 তারিখ, এখনো 18 দিন বাকি। আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ নামক যে দলটা, সেই দলটা
বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ত্যাগী একটা দল। এইরকম ত্যাগী একটা দল সম্পর্কে আমরা কথা বলছি। এই ত্যাগী দল বাংলাদেশের ইতিহাসে আরো আছে কিনা আমার জানা নাই। 1974 সালে শেখ মুজিবুর রহমান তার দেহ ত্যাগ করলো, তার কন্যা শেখ হাসিনা তার স্বামী ত্যাগ করলো। তারপরে আপনি দেখেন তার কন্যা পুতুল সে স্বামী ত্যাগ করলো। তার পুত্র জয় সে তার স্ত্রী ক্যাস্টিনা তাকে ত্যাগ করলো। সর্বশেষ 24-এ শেখ হাসিনা দেশ ত্যাগ করলো। ভাই, আমাদের এটা বোঝা উচিত এরকম একটা ত্যাগী দল বাংলাদেশের ইতিহাসে আরো আছে কিনা সেটা আমার জানা নাই। আপনারা জানেন কিনা সেটা একটু বলবেন। দেখেন, সাদ্দামের একটা গানের কথা মনে আছে কিনা আপনাদের, হয়তো স্মরণে আছে কিনা জানি না। অনেক কিছুই তো ভুলে গেছি 24-এর গণ অভ্যুত্থানের পরে। দেখা না দিলে বন্ধু কথা কইও না। তাই ভাই, এই দেখা না দিলে কথা কইও না বন্ধুরা অনেকেই এখন দেশের বাইরে আছে, বর্ডার পার হয়ে চলে গেছে। তাই তারা যদি একটা হরতালের ডাক দিয়ে থাকে, এতে হতাশ হওয়ার কি আছে ভাই? দেখা তো আগে দিতে দেন, তারপরে না কথা কইতে দিবেন। আমি চাই যে সাদ্দামের মতো যারা আছে তারা দুই একটা অলিগলির থেকে বাইরে আসুক। বাংলাদেশের আনাচে কানাচে যারা আছে তারা দুই একটা বাইরে আসুক, যাতে আমরা তাদের দেখা পাই, তারপরে না কথা বলবো। মানে আমরা এই 2024-এ শেখ হাসিনার হাতে যখন সবকিছু ছিল, ছিল সেনাবাহিনী, ছিল বিডিআর, ছিল আপনার পুলিশ, এত কিছু থাকার পরও আমরা কথা কইতে পারছি। আর আমরা এখন কি এমন হয়ে গেল গা যে শেখ হাসিনা 18 দিন পরে হরতালের ডাক দিছে, তার মধ্যে এখন 18 দিন বাকি। আমরা তো একটু দেখা করতে চাই, একটু কথা বলতে চাই। আর হাসিনারও একটু মাঝে মধ্যে ওই যে আমরা একতাবদ্ধ হওয়ার জন্য তাকে তো বেতন দিয়ে রাখা উচিত। ভাই শুনেন, আমরা বাংলাদেশের মানুষ ভ্যাট ট্যাক্স দেই এই বিভিন্ন ইয়াতে আমরা প্রোডাক্টের উপরে। তাই আমরা এরকম দুই একটা প্রোডাক্ট রাখি না কেন যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা আছে তারা এরকম দুই একটা মাঝে মধ্যে বক্তব্য দেয়, আমরা সেই কথা শুনে যেন ঐক্যবদ্ধ হইতে পারি। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। এটা আওয়ামী লীগকে আমি ধন্যবাদ দিই এই কারণে, আপনারা মাঝে মধ্যে এরকম দুই একটা কর্মসূচির ডাক দিবেন, আমরা জাতি হিসাবে যেন ঐক্যবদ্ধ হতে পারি। সেটা দল মত নির্বিশেষে হোক, বিএনপি হোক, জামাত বা অন্য অন্য যত পার্টি আছে। তাই আমি এই বিষয়ে আমি অবশ্যই হাসিনাকে ধন্যবাদ দিতে চাই বা আওয়ামী লীগকে, যে মাঝে মধ্যে দেখা দিয়েন, কথা কয়েন। তা না হলে তো আমরা ওই দেখা না দিলে বন্ধু কথা কয়েও না এই গানের যে মর্ম অর্থ, সাদ্দামের কথা আর মনে পড়বে না, আর এই 24-এ গণ অভ্যুত্থানের কথা আমরা হয়তো ভুলে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। মুন্না, মুন্না আনমিউট করতে হবে। হ্যাঁ বলুন। জি, আসসালামু আলাইকুম সকল আলোচক বিন্দু। আমাদের কথা হচ্ছে ওই মনিরুজ্জামান ভাই বললেন যে ওনার বউই বললেন যে ওনার ছেলে নাকি রাজনীতিতে যাবে, তো ওনার বউই বলছে যে ওসব রাজনীতি ভালো না, ভালো মানুষ করে না। এখানেই বোঝা যাচ্ছে যে আগে যারা প্রবীণরা রাজনীতি করেছে মাঠে, তারা আসলেই রাজনীতিবিদরা ভালো না। কারণ ভোটের আগে এক কথা বলে আর ভোটের পরে আর এক কথা। এটাই চাচ্ছি যে আমরা তো বহু প্রবীণ দেখলাম, এখন আমরা একটু নবীন দেখি। তাহলে নবীনরা যেহেতু নির্বাচনে আসতে চাইতেছে, বিএনপির এই জায়গায় এত দোষ বাইর করতেছে কেন? নবীনদের নিয়ে সব জায়গায় সমস্যা। এরা দল গঠন করলে করুক, এরা ভোট সুষ্ঠু নির্বাচন হইলে ক্ষমতায় যাইবে, না পারলে নাই। বিএনপির এত মাথা ব্যথা কেন? এটা আমার জানতে চাইতেছি আর কি। দেন এই 17 বছরে কিন্তু বিএনপির আন্দোলন সফল না হওয়ার পিছনে কিন্তু একমাত্র দায়ী হচ্ছে ভারতপন্থী কিছু বিএনপির নেতা। এদের কারণে কিন্তু এই আন্দোলন সফল হয় নাই। কারণ যেগুলো বিএনপির ভারত বিদ্বেষী নেতা ছিল তাদেরকে হয় হাসিনা ফাঁসি দিয়েছে, আর না হলে গুম করে আলাইছে। কথাগুলো একটু চিন্তা করে দেখবেন। এই কারণ এখন 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 বর্তমান আওয়ামী লীগের নেতারা ভারতের কথা মতো মানে কাজ করতেছে। এরা নির্বাচন বলে এরা এই সরকারকে মানে উত্তক্ত করতেছে একরকমই। মানে নির্বাচন যদি এরা বিপ্লবটা না হইতো, তাই নির্বাচনটা কত সালে হইতো? 2029 সালে। তাহলে এরা 1 বছর সময় সহ্য হইতেছে না, তাহলে এরা 29 সাল পর্যন্ত থাকতো। আবার 29 সালে যে আবার এই সরকার পতন হইতো কিনা সেটাও একটা সন্দেহ।
তা আমি বিএনপি কে বলতে চাই যে ভাই আপনারা জনগণের কথা বুঝেন, সংস্কার এ পর্যন্ত যেগুলো সংস্কার সরকার করতে চাইছে সবগুলোতে বাধা দিয়েছে কিন্তু বিএনপি। এগুলো একটু মাথায় রাখতেছে জনগণ। ভবিষ্যতে ভোটের মাঠে কি হবে সেটা আল্লাহ মাত্র ভালো জানে। ধন্যবাদ সকল আলোচক বিন্দুকে।